শুরু এখানে। ইয়েস, ভূতবেলা ভয় শুরু এখানেই। কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা 98.8 FM ভূতবেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি রাতুল। আমার সাথে রয়েছে আজকে শাহাদুল এবং আজকের অতিথিরা। আসসালামু আলাইকুম রাতুল ভাই ও শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও একটা নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি, মোহাম্মদ তানভীর প্রধান। ঘটনাটি শুনেছিলাম আমার ছোট চাচার কাছ থেকে। বেশি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। আমার নাম রহমান। বর্তমানে একটি আইটি সেক্টরে কর্মরত আছি। আমি চাকরিতে জয়েন করেছি খুব বেশি দিন হবে না। আমি ছোটবেলা থেকেই সকলের সাথে খুব ভালোভাবে মিশতাম। এজন্য আমার অফিসের সকলের সাথে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায়। আমাদের যে আইটি সেক্টর, সেখানে আমার এক কলিগ ছিল, তার নাম রাহুল। এখানে তার ছদ্মনাম ব্যবহার করছি। সে খুবই শান্ত স্বভাবের একটা ছেলে ছিল। অফিসে কার সাথে তেমন কথা বলতো না। আমি অফিসে গিয়েই দেখতাম সবার আগে অফিসে চলে এসেছে এবং সে তার জায়গায় বসে কাজ শুরু করে দিয়েছে। কাজ শেষ হলে কারোর সাথে কোনো কথা না বলেই অফিস থেকে নিজের মতো একা একা চলে যেত। এমনকি অফিসে কর্মরত অনেকেই কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেলে অফিসের পিয়নদের কাছ থেকে চা নাস্তা আনার জন্য বলতেন। কিন্তু আমি কখনোই রাহুলকে পিয়নের সাথে কথা বলতে বা চা নাস্তা আনার জন্য বলতে দেখিনি। রোজ অফিসে একা এসে একাই বেরিয়ে যেত। তার এই ব্যবহারটা আমার কাছে বেশ আজব লাগতো। এভাবে কয়েকদিন যাওয়ার পর রাহুলের জন্মদিন কাছাকাছি চলে আসে। রাহুলের জন্য অফিসের সকলে মিলে একটা সারপ্রাইজ দেব বলে আমরা ঠিক করলাম। রাহুলকে সারপ্রাইজ দেওয়ার জন্য অফিসের অনেকেই অফিসে এসেই রাহুলের জন্য একটা কেক নিয়ে আসার ব্যবস্থা করি এবং রাহুল অফিসে আসলেই আমরা তাকে চমকে দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকি। আমরা কিছু সময় পর অফিসে রাহুল এলে বিভিন্ন জিনিস উপহার দিতে থাকি, কিন্তু রাহুল কোনো কিছুই নিচ্ছিল না এবং কোনো কথা না বলে তার চেহারাটা দেখে মনে হচ্ছিল সে খুবই বিরক্ত। আমাদের আনা কেকটা সে হাত দিয়ে ধরেনি, দেখেনি, কাটেনি তো দূরের কথা। কার সাথে কোনো কথা না বলে সে নিজের মতো কাজ করতে চলে যায় এবং বসে কাজ করা শুরু করে। যথারীতি কাজ শেষ হলে বাসায় চলে যায়। তার এরকম আচরণে অফিসের সকলে খুবই মনক্ষুণ্ণ হয়। অফিসের সকলেই তার সাথে সকল ধরনের কথাবার্তা প্রায় বন্ধ করে দিয়েছে। রাহুল শুধুমাত্র অফিসের বসের সাথেই কথা বলতো, আর প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথাই বলতো না। তার মধ্যে একটা জিনিস হচ্ছে, আমি যখন অফিসে জয়েন করি তখন তার শারীরিক অবস্থা মোটামুটি ভালোই দেখেছিলাম, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কিছুদিন যেতে না যেতেই আমি লক্ষ্য করি তার শরীরের শারীরিক অবস্থা অবনতি হচ্ছে। যেন সে প্রতিদিন একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। শুকোতে শুকোতে একটা সময় এতটাই অবস্থা খারাপ হয়ে গেল যেন তার চোখ দুটো তার চোখের কোটরের ভেতর ঢুকে যাচ্ছে এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন একটা জলজ্জান্ত কঙ্কাল, আর তার শরীরে যেন শুধুমাত্র চামড়ার আবরণ দিয়ে ঢেকে রেখেছে। এভাবে আস্তে আস্তে আমি খেয়াল করি রাহুলের শারীরিক অবস্থা অবনতি হয়েই চলছে। দিন দিন সে যেন আরো শুকনো হয়ে যাচ্ছে। তো এর মধ্যে হঠাৎ করে একদিন দেখতে পেলাম সে আর অফিসে আসছে না। প্রায় এক সপ্তাহ পরে তার জায়গায় আমরা দেখলাম অন্য কাউকে জয়েন করতে। আমার রাহুলের কথা ভীষণ মনে পড়তে থাকে, কিন্তু অফিসের কেউ তার ব্যাপারে কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেনি। আর সে চলে গেলে অনেকেই খুশি হয়েছিল, কারণ এরকম একটা আনসোশাল লোককে কেউ পছন্দ করতো না। কিন্তু কিছুদিন আগে আমি রাহুলের যে শারীরিক অবস্থা দেখেছিলাম, সেজন্য ওর প্রতি আমার খুবই মায়া কাজ করছিল। আমি পরের দিন অফিসে এলে বসের কাছে যাই এবং বসকে গিয়ে জিজ্ঞেস করি ওর কোনো ঠিকানা আছে কিনা। আমার বস আমাকে বলেন রাহুল চাকরি ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছে। আমি বসকে বলি রাহুলের শারীরিক অবস্থা মোটেও ভালো ছিল না স্যার, এই জন্য হয়তো বস চাকরি ছেড়ে দিয়েছে। আমি বসকে জিজ্ঞাসা করি ওর কোনো খোঁজ খবর আপনার কাছে আছে কিনা বা তার কোনো ফোন নম্বর যদি পাওয়া যায়। বস আমাকে একটি ফোন নম্বর দিয়ে বলেন ও চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, তার খোঁজ খবর নিয়ে অযথা সময় নষ্ট করে লাভ নেই আপনার, বরং আপনার কাজে মনোযোগ দিন আপনি।
আমি বসের কথা পাত্তা না দিয়ে রাহুলের ফোন নম্বরে ফোন দিই। রাহুলের বাবা ফোন রিসিভ করেন এবং আমি বলি, আমি রাহুলের প্রাক্তন কলিগ। রাহুল কেমন আছে এখন? এরা তাকে জিজ্ঞাসা করায় রাহুলের বাবা আমাকে বললেন, রাহুল খুব একটা ভালো নেই, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বাবা। রাহুলের বাবার কথা শুনে আমার রাহুলের জন্য ভীষণ খারাপ লাগতে শুরু করলো। আমি রাহুলের বাবার কাছ থেকে রাহুলের ঠিকানা নেই। আমি মনে মনে ঠিক করি অফিস থেকে দুজনের ছুটি নিয়ে হলেও আমি রাহুলের বাড়িতে গিয়ে একবার রাহুলের সাথে দেখা করে আসব। যথারীতি আমি অফিসে গিয়ে বসের কাছে দুজনের ছুটির আবেদন পেশ করলাম। আমি রেগুলার অফিস করতাম, আর এই জন্য বস আমাকে খুব সহজেই দুদিনের ছুটি দিয়ে দিলেন। রাহুল যে গ্রামে থাকে সেই গ্রামটা আমাদের শহর থেকে খুব বেশি দূরে ছিল না। আমাদের শহরের পাশেই ছিল রাহুলের গ্রাম। একটা সিএনজি ভাড়া করে আমি সেই সিএনজি নিয়েই রাহুলের বাড়িতে যাত্রা শুরু করলাম। যেতে যেতে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লেগেছিল। রাহুলের গ্রামে গিয়ে আমি রাহুলের নাম্বারে আরেকবার ফোন করি। আবারও রাহুলের বাবা ফোন রিসিভ করেন এবং কিছুক্ষণ পরে তিনি আমাকে এসে তাদের বাড়িতে নিয়ে যান। রাহুলের বাড়িতে গিয়ে আমি দেখি, রাহুলকে দেখে আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। দেখি রাহুল বিছানার মধ্যে শুয়ে আছে, একেবারে কঙ্কাল সার একটি দেহটি। রাহুলকে দেখে আমি প্রচণ্ড চমকে উঠি, কেননা মাত্র কয়েকদিনের ব্যবধানে কারোর শারীরিক অবস্থায় এতটা অবনতি হতে পারে এটা আমি ভাবতেও পারিনি। রাহুলের শরীরের প্রত্যেকটি হাড় যেন দেখা যাচ্ছিল, তার মুখ দেখে মনে হচ্ছিল শুধুমাত্র একটা কঙ্কাল। রাহুল আর কঙ্কালের মধ্যে শুধু পার্থক্য এটাই ছিল যে সাধারণত কোনো কঙ্কালের চামড়া থাকে না। আমার কাছে মনে হচ্ছিল রাহুল একটা জীবন্ত কঙ্কাল। আমি রাহুলের কাছে গিয়ে বসি এবং কিছুক্ষণ তার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু আমার কোনো কথারই উত্তর দেয় না রাহুল। এরপর রাহুলের বাবাকে গিয়ে জিজ্ঞাসা করি, রাহুলের এরকম অবস্থা কিভাবে হলো, আর ওর কোনো রোগ আছে কিনা, যদি কোনো রোগ থাকে তাহলে চিকিৎসা করানো হয়েছে কিনা, এই বিষয়গুলো আমি জিজ্ঞাসা করতে থাকি। আমার কথা শুনে রাহুলের বাবা বললেন, তারা অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু সব ডাক্তারের কাছে রাহুলের সকল রিপোর্ট খুব স্বাভাবিক আসে। তার কোনো রোগ আছে কিনা সেটাও কেউ বলতে পারে না এবং কোথাও কোনো রোগ ধরা পড়ে না। রাহুলের বাবা বললেন, ছেলের রিপোর্ট এক ডাক্তারের কাছে দেখানোর পর ডাক্তাররা যখন রাহুলকে দেখতে আসে তখন ডাক্তাররা চমকে উঠে বলে, আচ্ছা ডাক্তারকে বিছানায় পড়ে থাকা মানুষের রিপোর্ট দেখাচ্ছিলাম কিনা। আমরা সম্মতি দিলে ডাক্তাররা বলে এখানে আমাদের কিচ্ছু করার নেই, কারণ রিপোর্টটি একেবারে নর্মাল, কিন্তু তারপরও কেন এমন হচ্ছে এই বিষয়ে তাদের কোনো ধারণা নেই। এরপর রাহুলের বাবা বলেন, ডাক্তার দেখাতে কোনো লাভ হচ্ছিল না। তখন রাহুলকে জিজ্ঞাসা করেন তার সাথে কোনো খারাপ ধরনের কিছু হয়েছিল কিনা। রাহুলের বাবার এই প্রশ্ন শুনে রাহুল তার বাবাকে কিছুই বলতো না। রাহুলের বাবার কথা শুনে আমার রাহুলের ওপর কিছুটা রাগ হয়, কেননা তার সাথে কথা না বলা আমাকে একেবারে বেশিয়ে তুলেছিল। আমি একরকম রাগ করেই রাহুলের কাছে গিয়ে বলতে থাকি, কি হয়েছে আপনার? আপনি আমাকে বলেন, আপনি যদি কিছু না বলেন আপনার বাবা মা আপনার চিকিৎসা করাবে কিভাবে? রাহুল আমার কথা শুনে একটা সময় কান্না করতে শুরু করে, যা দেখে আমিও কিছুটা অবাক হই। সে আমাকে জড়িয়ে ধরে সব কিছু বিস্তারিত বলতে থাকে। ঘটনার বাকি অংশ রাহুল আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে বলছি। আমি ছোটবেলা থেকেই অনেক ডানপিটে স্বভাবের ছিলাম। আমার বাবা মাকে ফাঁকি দিয়ে আমি সবসময় বন্ধুদের সাথে খেলাধুলা করতাম। আমার জীবন তখন খুব স্বাভাবিক, সুন্দর ছিল। আমি সবসময় রাতের বেলায় বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতাম, কেননা আমার কাছে মনে হয় আমার মনের মধ্যে কোনো ভয় নেই। আস্তে আস্তে আমি যখন একটু বড় হই তখন আমার কাছে মনে হতো আমার থেকে সাহসী হয়তো আর কেউ নেই। আমি আমার বন্ধুদের কাছে নিজের সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য অপেক্ষা করতাম। মাঝে মাঝে তাদেরকে বলতাম আমাকে এমন কিছু কাজ দিতে যা করে দিতে পারলে আমাকে যেন তারা সাহসী হিসেবে মেনে নেবে। আমার বন্ধুরা আমার পাগলামিটা দেখে হাসতো আর বলতো, সাহসীরা কখনো নিজের ঢোল নিজে পেটায় না। এই কথা শুনে আমার প্রচণ্ড রকমের রাগ ওঠে এবং আমি আমার বন্ধুদের মধ্যে থেকে যে এই কথাটি বলেছিল তাকে বলি, আমাকে এমন একটা কাজ দে যাতে সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব, আর আমি সেই কাজটি করে দেখাবো এবং সে আমাকে সাহসী বলে মেনে নেবে। কিন্তু যদি আমি কাজটি করতে না পারি তাহলে এই গ্রামের সবচেয়ে ভালো নেব। গ্রামের সবচেয়ে ভালো বলতে আমার গ্রামের সবচেয়ে আমার বন্ধু
এসব কথা শুনে চুপ চুপ হয়ে গেল এবং একদিন সন্ধ্যায় আমাকে দেখা করতে পারে। আমাদের গ্রামের দক্ষিণ দিকে একটা পরিত্যক্ত কুয়ো ছিল। সেই কুয়োর পাশ দিয়ে সাধারণত কেউ চলাচল করতো না, কারণ সকলেই সেই কুয়োটাকে ভয় পেত এবং বলতো সেই কুয়োগুলো নাম দেওয়া হয়েছিল সেটার। লোকে নাকি শুনেছিলাম অনেক আগে নাকি এক মহিলা সেই কুয়োর পাশে দাঁড়িয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল এবং কিছু সময় পরে সেই লাশটা নাকি কুয়োর ভিতর পড়ে গিয়েছিল। এরপর থেকে সেই কুয়োর আশেপাশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। অনেকে নাকি সেখানে সবসময় রক্তের ফোঁটা ফোঁটা দাগ দেখতে পেত। এভাবে সবাই সেখানে যেতে ভয় পেত। গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় কিছুটাও সেখানে সবাইকে যেতে নিষেধ করতেন। কুয়োটির চারপাশে অনেক বড় বড় বাঁশঝাড় থাকায় এলাকার পরিবেশটা বেশ দাঁড়িয়ে থাকতে অনেক মতো ভয়ানক ছিল। আমাদের গ্রামের সবাই জানত সন্ধ্যায় বন্ধুদের বাড়িতে যাই। আমার বন্ধু আমাকে বলে সেই কুয়ো থেকে একটা বালতি দিয়ে পানি নিয়ে আসতে হবে। সে আমাকে বলে সেই কুয়ো থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকবে এবং দেখবে আমি আসলে সেই কুয়ো থেকে পানি দিচ্ছি কিনা। আমার বন্ধুর কথা শুনে আমি এক বাক্যে রাজি হয়ে যাই, কারণ এই গ্রামের সবচেয়ে সাহসী মানুষ হিসেবে আমি আমার নিজেকে বুঝতে চেয়েছিলাম। কিন্তু আমার এই ইচ্ছে যে আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায়ে নামিয়ে আসবে, আমি তখন বুঝতে পারিনি। আমার বন্ধুর কথা মতো সেদিন রাতে আমার বাবা মা ঘুমিয়ে পড়ার পর আমি বাসা থেকে বের হয়ে আমার বন্ধুর বাড়ির সামনে গিয়ে তাকে ডাক দিতে থাকি এবং কিছু সময় পর হাতে করে একটি বালতি এবং হাতলে বাঁধা একটা দড়ি নিয়ে আসে। আমি এবং আমার বন্ধু হেঁটে হেঁটে সেই কুয়োর উদ্দেশ্যে রওনা হই। রাস্তায় আমার বন্ধু বারবার আমাকে বলতে থাকে, এখনো কিন্তু সময় আছে, এই কাছ থেকে ফিরে যা তুই। কিন্তু আমি ছিলাম একেবারে নাছোড় বান্দা। আমার সিদ্ধান্তে আমি অনড় ছিলাম, কেননা আমি যেভাবেই হোক আমার বন্ধুর কাছে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। তাই আমার বন্ধুকে চুপ থাকতে বলি। একটা সময় আমরা সেই পরিত্যক্ত কুয়োর সামনে গিয়ে পৌঁছাই। যখন আমি কুয়োর কাছাকাছি আসি, তখন আমার বন্ধুর মধ্যে আজও এক ধরনের ভয় লক্ষ্য করি আমি। কুয়োটি আমার বন্ধুর থেকে বেশ অনেকটা দূরে ছিল, কিন্তু সে বারবার কুয়োটি দেখে কেমন যেন আটকে উঠছিল এবং আমাকে বারবার পেছন থেকে টেনে ধরছিল এবং বারবার নিষেধ করছিল যেতে। কিন্তু আমি এক প্রকার জিদ করে তার হাত থেকে বালতিটি নিয়ে কুয়োর কাছে যাই। তখন আমিও মনে মনে কিছুটা ভয় অনুভব করছিলাম। কুয়োর কাছে যখন আমি যাই, গিয়ে বালতিটি কুয়োর ভেতরে নিক্ষেপ করি এবং হালকা চাঁদের আলোতে আমি কুয়োর ভেতর পানি টলমল করতে দেখছিলাম। কিন্তু অবাক করা ব্যাপার হলো, আমি যখন বালতিটি উপরে টেনে তুলি, তখন আমি দেখি বালতির ভেতর পানির বদলে এসেছে তাজা রক্ত। আমি সঙ্গে সঙ্গে বালতিটি ছুঁড়ে কুয়োর ভেতর ফেলে দিই এবং পরক্ষণেই আবার নিজের সাহসের প্রমাণ করার জন্য আমি এটাকে মনের ভুল ভেবে বালতিটিকে আবার তুলে নিয়ে আসি। কিন্তু এবারও সে আগের মতোই দেখতে পাই। বালতিটি ভেতর থেকে তাজা রক্ত এবং সত্যি সত্যি ভয় পেয়ে যাই এবার আমি, এবং কুয়োর ভেতর থেকে চাপা কণ্ঠস্বরের একটা আওয়াজ আমার কানে ভেসে আসতে থাকে। পরক্ষণে মনে হতে থাকলো কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলছে, পারবি না, এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবি না, এমনকি নিজের জীবনটাকেও নিয়ে যেতে পারবি না। এই কথা শুনে আমি আল্লাহর নাম নিয়ে এক দৌড়ে কুয়োর কাছ থেকে চলে আসি। চলে আসার সময় ইটের সাথে হোঁচট খেয়ে আমি মাটিতে পড়ে যাই এবং যাওয়ার পর আমার হাতটা অনেকটা কেটে যায় এবং প্রচুর পরিমাণে রক্ত পড়তে থাকে। আমার বন্ধুর সহযোগিতায় সেদিন কোনোভাবে জীবন নিয়ে আমি বাসায় ফিরে আসি। কিন্তু বাসায় সব জানলে অনেক বকা খাবো, এজন্য এসে একটা গামছা ছিঁড়ে আমার হাতে বেঁধে নেই এবং মা যখন জিজ্ঞাসা করে আমার হাতে কি হয়েছে, আমি তখন মাকে বলি, রাতের বেলা বাথরুমে যাওয়ার সময় পড়ে গিয়েছিলাম মা, তাই হাতটা একটু কেটে গেছে। এর কিছুদিন পর লেখাপড়ার উদ্দেশ্যে আমি শহরে চলে আসি। সব কিছু স্বাভাবিক, ঠিকঠাকভাবে চলছিল। তখন আস্তে আস্তে আমি সম্পূর্ণভাবে সেই ঘটনাটা ভুলে যাই। তো তার কিছুদিন পর আমি একটা চাকরি পেলাম এবং একবার বাড়িতে বেড়াতে এসে আমার বন্ধুর সাথে দেখা হয়। আমার বন্ধুটি আমাকে দেখে হাসতে থাকে এবং সেদিনের কথা মনে করিয়ে দেয়। তখন কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করি, আমি যে এতবার কুয়ো থেকে বালতি ভরে রক্ত তুললাম সে তার দেখেছে কিনা। বন্ধু আমার কথা শুনে হাসতে থাকে এবং আমি নাকি তাকে ভয় দেখানোর চেষ্টা করছি। তখন আমি তাকে বলি, আমি তাকে কোনো ধরনের ভয় দেখানোর চেষ্টা করছি না, আমি তাকে শুধুমাত্র প্রশ্ন করেছি এটা জানানোর জন্য যে সেদিন আমার হাতে তুলে নিয়ে আসা বালতিতে সে কোনো রক্ত দেখেছে কিনা।
তখন আমার বন্ধু আমাকে বলে, কুয়োর ভেতর রক্ত আসবে কোথা থেকে? আমি তো পানি দেখেছি। আমার বন্ধুর কথা শুনে আমি বেশ অবাকই হয়ে যাই, কেননা এত রক্ত দেখেছিলাম, কিন্তু আমার বন্ধু কিছুই দেখল না। এটা কিভাবে সম্ভব? আগ্রহবশত আমি সেদিনের মতো আবারও কুয়োর সামনে যাই এবং সেখানে গিয়ে দেখি ভেতরে পানি দেখা যাচ্ছে এবং সেখান থেকে পড়ে থাকা একটি বালতি তুলে কুয়োর ভেতর ফেলি এবং বালতি তুলে দেখি কুয়ো থেকে পানি উঠে এসেছে, কিন্তু সেদিনের মতো আমি তেমন কিছু দেখতে পাইনি। তাই মনের ভুল ভেবে এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে সেদিনের মতো বাসায় চলে আসি। কিন্তু সেদিন বাসায় আসার পর সকালে ঘুম থেকে উঠে লক্ষ্য করি রাতের বেলা আমি ঘুমানোর পর আমার শরীরটা কেমন যেন দুর্বল অনুভব করতে থাকি। আমি ভাবি হয়তো বা অফিসের কাজ শেষ করে জার্নি করে বাসায় এসেছি, তাই হয়তো বা এমন হচ্ছে। আমি ব্যাপারটাকে খুব একটা পাত্তা দিতাম না এবং ভাবতাম আগামীকালে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এর পরের দিন আমার শারীরিক অবস্থা আরও বেশি দুর্বল হয়ে যায়। বাসায় আমার মা আমার জন্য গরুর মাংস, মুরগির মাংস সহ আরও নানা পদের রান্না করেছে। আমাকে খাওয়ানোর পরও আমি কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছিলাম। সেটা আমার কেন হচ্ছিলাম আমার মাথায় আসছিল না। আমি ভাবি এতদিন কাজ করার অভ্যাস, তাই বাড়িতে আসার কারণে শুয়ে বসে আছি, এই জন্য হয়তো বা শরীরটা কেমন যেন দুর্বল দুর্বল লাগছে। আরও ভাবতাম যে কর্মক্ষেত্রে ফিরে গেলে হয়তো বা সব কিছু ঠিক হয়ে যাবে। এই ভেবে সেদিনের মতো আমি কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হই। শহরে আমি কয়েকজনের সাথে একটা ফ্ল্যাট শেয়ার করে থাকতাম। সেদিনের মতো ফ্ল্যাটে এসে রাতের খাবার খাই। আমার পুরো শরীর কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছিল। কারোর সাথে দেখা না করে সেদিনের মতো ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমার ফ্ল্যাটের অন্যান্য সদস্যরা আমাকে দেখে চমকে যায় এবং বলে আমি নাকি অনেক শুকিয়ে গিয়েছি। আমি তাদের কথা শুনে বেশ অবাক হই, কারণ আমার নিজের কাছেও এমনটাই মনে হচ্ছিল। সেদিন অফিসে যাওয়ার আগে রাস্তায় নিজের ওজন মেপে দেখেছিলাম এবং আমি আটকে উঠি এই দেখে যে আমার ওজন 83 কেজি। আর 3 দিন বাড়ি থেকে ভালো মন্দ খাওয়ার পরও যেখানে আমার ওজন বাড়ার কথা, সেখানে মাত্র 73 কেজি ওজন। মানে এই 3 দিনে 10 কেজি ওজন কমেছে, যেটা আমার কাছে কিছুতেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। সেদিনের মতো অফিস শেষ করে আমি ডাক্তারের কাছে যাই এবং সব সমস্যার কথা আমি ডাক্তারকে জানাই। ডাক্তার আমাকে কিছু টেস্ট দেয় এবং আগামীকাল তার সাথে দেখা করতে বলেন। টেস্ট করানো শেষ হলে আমি পরের দিন টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে আবার যাই। ডাক্তার আমার টেস্ট দেখে বলেন কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন না। তিনি আমাকে বলেন হয়তোবা আপনার শরীরে রক্তশূন্যতা হয়েছে। তাই তিনি আমাকে বেশি বেশি শাকসবজি, ভিটামিন এবং গরুর কলিজা খাওয়ার কথা বললেন। সেদিন বাড়ি ফেরার পথে আমি কিছু সবজি, ফলমূল এবং কয়েক কেজি গরুর কলিজা নিয়ে বাড়িতে নিয়ে এসে নিজে নিজে রান্না করি এবং রাতের বেলা গরুর কলিজা দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়ি। কিন্তু সেদিন আমার শরীর এতটাই দুর্বল ছিল যে আমি তার পরের দিন অফিসে যাইনি। সেদিন সারাদিন ঘুমে কাটিয়ে দেই। রাতের বেলা আমার ফ্ল্যাটের একজন আমার রুমে আসে এবং বলে রাতের বেলা আমার রুম থেকে নাকি অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায় তারা। আমি বাড়ি থেকে ফিরে আসার পর থেকে নাকি আমার আওয়াজ হচ্ছে। আমি রাতের বেলা তো ঘুমিয়ে থাকি, আর এখানে তো কোনো আওয়াজ হওয়ার কথা নয়। আমি খেয়াল করিনি, কিন্তু আমার ফ্ল্যাটমেট বারবারই বলছিল সে নিজে এবং বাকি যারা আছে তারাও সেই আওয়াজ শুনেছে, কিন্তু দরজা বন্ধ থাকায় তারা কিছু দেখতে পায়নি। তুমি কীরকম আওয়াজ শুনেছ জিজ্ঞাসা করলে তারা বলে আওয়াজটা কেমন যেন হাসির মতো। এমন একটা আওয়াজ। ফ্ল্যাটমেটরা শুনে আমি কিছুটা অবাক হই। সবাই শুনেছে এরকম হাসির আওয়াজ। এই কথা শুনে আমি কেমন যেন অবাক হই এবং রাতের বেলা কি হচ্ছে সেটা জানার সিদ্ধান্ত নেই এবং মনে মনে ভাবতে থাকি আমি যদি জানতে পারি আমার সাথে কি হচ্ছে, তাহলে হয়তো বা শরীরের দুর্বলতার কারণটা আমি বের করতে পারবো। যেই ভাবনা সেই কাজ। সেদিন রাতের বেলা আমি আমার ফ্ল্যাটমেটকে নিয়ে দোকান থেকে অনেক কফি এবং চা পাতা কিনে নিয়ে আসি এবং রাতের বেলা কিছুতেই ঘুমাবো না, এজন্য সারা রাত ধরে চা খাই, টিভি দেখি। কিন্তু রাত 3টার পর আমার শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে আমার চোখ প্রচণ্ড ঘুম নেমে আসে। অন্য কিছু চিন্তা না করে আমি নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ি এবং কিছুক্ষণ পর আমি লক্ষ্য করি আমার রুমের জানালা দিয়ে হঠাৎ একটা ঠান্ডা বাতাস রুমে প্রবেশ করলো। কিন্তু সেই সময়টা ছিল কাল বৈশাখ মাস এবং প্রচণ্ড গরম পড়েছিল। কিন্তু তখন হুট করে বাইরে থেকে ঠান্ডা বাতাস কীভাবে আসবে, এই চিন্তায় আমি জানালার বাইরে তাকিয়ে থাকি। বাইরে বাতাস হচ্ছে কিনা সেটাও দেখার চেষ্টা করি, কিন্তু বাইরে তাকিয়ে দেখি গাছের একটা পাতাও নড়ছে না। এসব দেখতে দেখতে কখন আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি আমার খেয়াল নেই। কিছুক্ষণ পর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমার মনে হতে থাকে আমার রুমে কেউ একজন আছে।
এবং কেমন যেন একটা আওয়াজ হচ্ছে। আমি রুম থেকে সাথে সাথে রুমের ভেতর চোখ খুলি এবং এটা দেখার পরে আমার শরীরে রক্তহীন হয়ে গিয়েছিল। আমি দেখি একটা নারী অবয়ব আমার পায়ের কাছে বসে আছে এবং আমার পায়ে তার দাঁত বসিয়ে আমার শরীর থেকে রক্ত চুষে খাচ্ছে। তার চেহারা এতটাই ভয়ঙ্কর, দাঁতগুলো ছিল এমন সুচলো এবং তার ছিল ময়লা জট পাকানো চুল। তার চোখে আমার চোখ পড়তেই কুৎসিত একটা হাসি দেয় আমার দিকে। আমি বোকার মতো তাকিয়ে তার এই সমস্ত কাজ দেখি এবং কিছুক্ষণ পর লাফ দিয়ে সেটা জানালার বাইরে চলে যায়। এবং সে যখন জানালার কাছে দিয়ে লাফ দিল তখন মনে হলো যেন ধোঁয়ায় পরিণত হয়ে গেছে সে। আমি আমার পায়ের দিকে তাকিয়ে দেখি পায়ে কোনো ধরনের দাঁত বসানো বা কোনো ধরনের কামড়ের চিহ্ন নেই, কিন্তু আমি খুবই দুর্বল অনুভব করতে থাকি। তা সত্ত্বেও আমি মনে করি আমার হয়তো অনেক ঘুম পেয়েছে, তাই হয়তো আমি উল্টো পাল্টা দেখছি। তাই আমি হ্যালুসিনেশন ভেবে আমি সেদিনের মতো আবারও ঘুমিয়ে পড়ি এবং মাঝে মাঝে অফিস করতে থাকি এবং আমার শরীর আরও দুর্বল থেকে দুর্বল হতে থাকে। কয়েকদিন পর রাতের বেলা হুট করেই ঘুম ভাঙার পর আমি দেখি আবার সেই নারী অবয়বটি আমার পায়ের কাছে বসে আমার পা থেকে রক্ত খাচ্ছে। আমি এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে যাই এবং জিজ্ঞাসা করি, কে আপনি? কি করছেন আপনি এখানে? আপনি কেন আমার সাথে এসব করছেন? আমার কথাটি শুনে নারী অবয়বটা বিকট হাসি দেয়, যা ছিল খুবই বিকৃত, যে কারো রক্তহীন হয়ে যাবে সেই হাসির শব্দ শুনে। আমার কথাটি শুনে নারী অবয়বটা আমার দিকে তাকিয়ে বলা শুরু করে, যে কুয়োর কাছে গিয়েছিলে, আমি বলেছিলাম না তোমাকে তোমার জীবন নিয়ে ফিরতে দেব না? তুমি হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর তোমার রক্ত সেখানে পড়েছিল, সেই রক্তই আমি পান করেছিলাম। এই সমস্ত কথা আরও অনেক অনেক কথা বলে অবয়বটি এবং আমার দিকে তাকিয়ে বিকৃত একটা হাসি দিতে থাকে এবং সেদিনের মতো আবারও সে ধোঁয়ায় মিলিয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর আমার অবস্থা দিনে দিনে আরও খারাপ হতে থাকে। আমি চাকরি ছেড়ে দিয়ে তখন বাড়িতে এসেছি। রাহুলের কথা শুনে আমি খুবই আতঙ্কিত হয়ে পড়ি এবং তাকে বলি সে কেন তার পরিবারের কাউকে এই সমস্ত কিছু জানায়নি। রাহুল বলে ওই নারী অবয়বটি নাকি তাকে বলেছিল সে যার সাথে এসব শেয়ার করবে তাকেই নাকি সে এভাবে তার মৃত্যুর দোরে পৌঁছে দেবে। আমি রাহুলের কাছ থেকে এই কথাগুলো শুনে রাহুলের বাবা মাকে জানাই। সেই রাতে আমাকে নিয়ে ভালো কোনো হুজুরের সন্ধানে নিয়ে বেরিয়ে পড়ে। আমরা অনেক খোঁজাখুঁজির পর এক হুজুরের সন্ধান পাই। এসব অতি প্রাকৃত সমস্যার সমাধান তিনি করতে পারেন। সেই হুজুর সব কিছু খুলে বলার পর আমাদেরকে বলেন রাহুল যাকে দেখেছে সে ছিল একটা রক্তখেকো পিশাচ। এই জিনের শুধু মানুষের রক্ত পান করে বেঁচে থাকে। রাহুল যেদিন প্রথম সেই কুয়োর কাছে গিয়েছিল সেদিন রাহুল পড়ে যাওয়ার জন্য তার হাতটা কেটে যায় এবং সেখান থেকে যে রক্ত বের হয়েছিল সেই কুয়োর আশেপাশেই পড়েছিল সেই রক্ত। আর সেই পিশাচ জিন একবার সেই রক্ত পান করে তার শরীর থেকে রক্ত শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না। কিন্তু রাহুল কিছুদিন পর শহরে চলে যাওয়ায় সেই জিন তার কোনো ক্ষতি করতে পারেনি, কেননা সে রাহুলকে আর খুঁজে পায়নি। কিন্তু রাহুল বাড়িতে আসার পর আবার যখন সেই কুয়োর কাছে গিয়েছিল এতেই সে অনেক বড় ভুল করে ফেলেছে। সেই জিন অনেকদিন অপেক্ষা করছে রক্তপান করার জন্য, আর আবার যখন রাহুলকে দেখেছে সেই কুয়োর কাছ থেকে রাহুলের পিছু নিতে নিতে তার রাহুলের শেষ শহরের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। রাহুলের বাবা এবং আমি এসব কথা শুনে প্রচণ্ড ভয় পাই এবং হুজুরকে সাহায্যের জন্য অনুরোধ করি। জিনের হাত থেকে রাহুলকে মুক্ত করার ব্যবস্থা করতে বলি। তিনি বলেন হয়তোবা করতে পারবেন, কিন্তু রাহুলকে কখনোই আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না। হুজুর আমাদেরকে একটি রাহুলের জন্য তাবিজ দেন এবং বলেন তাবিজটি আজ রাতে 3টার পর সেই কুয়োর কাছে গিয়ে যেন কুয়োর ভেতরে ফেলে দেওয়া হয়, কেননা এখানে না আটকালে হয়তোবা আমার সাথে আরও কিছু এমন হবে। যেহেতু সেই জিন রাহুলকে বলেছিল যার যার সাথে রাহুল এই তথ্যগুলো শেয়ার করবে তার পরিণতিও সেই রাহুলের মতোই হবে। হুজুর আমার হাতে একটা তাবিজ বেঁধে দিলেন এবং বললেন 41 দিন পর খুলে পানিতে ফেলে দিতে। তিনি আরও একটি তাবিজ দেন রাহুলের হাতে বেঁধে দিতে এবং রাহুল যেন এই তাবিজ তার শরীর থেকে কখনোই আলাদা না করে। হুজুর আমাদের সাবধান করে দিয়ে বলেন রাহুল যদি এই তাবিজ শরীর থেকে আলাদা করে তাহলে সেই জিন আবারও রাহুলের শরীর থেকে রক্ত খেতে আসবে এবং এইবার সে রাহুলের পুরো শরীর খেয়ে চলে যাবে, আর তখন রাহুলকে আর বাঁচানো সম্ভব হবে না। হুজুরের কথা মতো রাহুলের বাবা আর আমি সেদিন রাত 3টার দিকে সেই তাবিজটা গিয়ে ফেলে আসি। তাবিজ ফেলার পর সেই কুয়োর মধ্যে থেকে বিকট একটা কান্নার আওয়াজ শুনতে পাই আমরা। মনে হচ্ছিল কেউ যেন আর্তনাদ করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এরপর রাহুলের বাবা এবং আমি বাসায় ফিরে আসি, রাহুলের হাতে তাবিজ বেঁধে দেই। এর মধ্যে রাহুলের শরীরের কোনো উন্নতি হয়নি এবং অবনতিও হয়নি এবং সে আগের মতোই কঙ্কাল হয়ে পড়ে আছে।
রাহুল এখনও মাঝে মাঝে জানালার সামনে সেই নারী অবয়বটিকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সেই নারী অবয়বটি নাকি তার দিকে এক দৃষ্টিতে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে এবং বলে, একদিন না একদিন রাহুলের শরীরের অবশিষ্ট রক্ত সে পান করবেই। রাহুল বর্তমানে গ্রামের বাড়িতেই থাকে। তার শরীরে কোনো কাজ করার শক্তি নেই। সারাদিন বিছানায় পড়ে থাকে এবং ফ্যাল ফ্যাল করে জানালার বাইরে তাকিয়ে থাকে এবং কে জানে নিজেকে সাহসী প্রমাণ করার জন্য জীবনের এমন চরম মূল্য দিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমার পাঠানো আজকের ঘটনা। যদি এতটুকু ভালো লেগে থাকে আমি কৃতজ্ঞ, আর যদি ভালো না লাগে আমি ক্ষমা প্রার্থী। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।